এই ভিডিওতে আমরা প্রথমেই আনুভূমিকভাবে টান টান করা তারে তির্যক কম্পনের প্রকৃতি আলোচনা করব। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি তরঙ্গের উপরিপাত এবং স্থাণুতরঙ্গ। স্থাণুতরঙ্গ কখন সৃষ্টি হয়, কিভাবে নোট বা অ্যান্টিনোট সৃষ্টি হয় এ সম্পর্কে আলোচনা করেছি। এখন ওই নোট বা অ্যান্টিনোটের ধারণাটা তোমার পরিষ্কার থাকতে হবে, তবেই এই অংশটা ভালোভাবে বোঝা যাবে। তো দেখো, একটা টান টান করা তার, সেখানে কি ঘটনা ঘটে একটু বুঝিয়ে বলি। সাপোজ তোমার কাছে একটা তার আছে, তারটা দুদিকে আটকানো আছে। মনে করো দুদিকে, একদিকে দেওয়াল আছে আর একদিকে সাপোজ কোনো দৃঢ় অংশ আছে, সেখানে তারটা আটকানো আছে। আমি ধরে নিলাম তারটার দৈর্ঘ্য হচ্ছে এল। এবার আমরা দেখেছি, তোমরাও নিশ্চয়ই খেয়াল করেছো, তারটাকে যদি কোনোভাবে টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা শব্দ উৎপন্ন হয়, তাই না? বিভিন্ন জায়গায় ছাড়লে বিভিন্ন রকম। যদি মাঝখানে টান দাও তাহলে দেখবে এক রকমের শব্দ উৎপন্ন হচ্ছে, যদি এই ধারে টান দাও তাহলে এরকম একটা শব্দ উৎপন্ন হচ্ছে। কারণটা কি? মানে আমি কোথায় টান দিচ্ছি তার উপর ভিত্তি করে তারটার মধ্যে একটা স্থাণুতরঙ্গ সৃষ্টি হবে। সেই স্থাণুতরঙ্গটার প্রকৃতি কেমন হবে তার উপর নির্ভর করে কম্পাঙ্ক পরিবর্তনশীল হয়। তো ভালোভাবে জানার জন্য আমি একটু বলি যে তারটার দুপ্রান্ত দৃঢ়ভাবে আটকানো আছে। আগের দিনের ধারণা নিশ্চয়ই মনে আছে, আমরা বলেছিলাম সুস্পন্দ বিন্দু আর নিষ্পন্দ বিন্দু। কাকে সুস্পন্দ বিন্দু বলেছিলাম আর কাকে নিষ্পন্দ বিন্দু বলেছিলাম? আমি নিষ্পন্দ বিন্দুটাই মনে করিয়ে দিই, যে স্থাণু তরঙ্গ যখন অগ্রসর হয় মাধ্যমের কিছু কিছু বিন্দু থাকবে যে বিন্দুগুলো কখনোই ভাইব্রেট করবে না, কখনোই ভাইব্রেট করবে না। ইট উইল অলওয়েজ রিমেইন অ্যাট ইটস পজিশন অ্যাট রেস্ট, সবসময়। সেই বিন্দুগুলোকে আমরা বলবো নিষ্পন্দ বিন্দু। আর সুস্পন্দ বিন্দু কোনগুলো? সুস্পন্দ বিন্দু সেই বিন্দুগুলো যে বিন্দুগুলো একটা নির্দিষ্ট সময়ের সঙ্গে সঙ্গে কি হবে, নিজের অবস্থান সাপেক্ষে কাঁপতে থাকবে, মানে সেও রেস্টে আসবে, মানে সে এইভাবে ভাইব্রেটটা করছে, ঠিক আছে? যেখানে সাধারণত অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম, সেটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম, কিন্তু সে কিন্তু ক্রমাগত কম্পন করতে থাকছে। সেই বিন্দুগুলোকে আমরা বলবো সুস্পন্দ বিন্দু। এবার তোমাকে এই ধরনের যখন প্রবলেম আলোচনা করব, এই যে টান টান করা তার, বা এরপরেও আমরা আলোচনা করব যে সরু নলের মধ্য দিয়ে একমুখ খোলা নল, দুমুখ খোলা নল, সব ক্ষেত্রেই কিন্তু স্থাণু তরঙ্গের জন্য শব্দ উৎপন্ন হয়। তাহলে তোমাকে প্রথমেই বুঝতে হবে যে কোথায় কোথায় নিস্পন্দ বিন্দু হতে পারে আর কোথায় কোথায় সুস্পন্দ বিন্দু হতে পারে। তাহলে যখন আমি এই কেসটা আলোচনা করছি, খুব পরিষ্কার যে আমি যদি এটাকে টান টান করা তার বলছি, দুপ্রান্তে আবদ্ধ বলছি, তাহলে এই অংশটাই কিন্তু নিস্পন্দ বিন্দু সৃষ্টি হবে, কারণ এই বিন্দুটা কখনোই কম্পিত হবে না আর এই বিন্দুটাও কখনোই কম্পিত হবে না, কারণ ওই বিন্দুটা তো রিজিডলি ফিক্সড টু দ্য ওয়াল, অথবা বলতে পারো কোনো দৃঢ় অংশ। তাহলে আমি বলতে পারি দুপ্রান্তের অংশ সব সময় নিস্পন্দ বিন্দু হবে। আমি যতগুলো কেস আলোচনা করব, তিনটে কেস আলোচনা করব টান টান করা তারের জন্য, তিনটে ছবি আঁকবো, প্রত্যেক ক্ষেত্রে মনে রাখবে দুপ্রান্তে কিন্তু নিস্পন্দ বিন্দু। এরপর তুমি বাকি আলোচনা, কোথায় তুমি স্ট্রাক করছো, কোথায় টানছো, তার উপর ডিপেন্ড করে সুস্পন্দ বিন্দুর অবস্থানটা পরিবর্তিত হবে। তো আলোচনাটা এইভাবে করছি ধাপে ধাপে। প্রথমে আমি করলাম একটি লুপে যদি কম্পন হয়, একটি লুপে কম্পন, ভাইব্রেশন ইন ওয়ান লুপ। লুপ আগের দিন বলেছি, তাহলে একটি লুপে কম্পন মানে কি, তুমি যদি তারটার মাঝখানে টেনে ছেড়ে দাও তাহলে সেক্ষেত্রে সাধারণত একটা লুপে কম্পন হয়, মানে এরকম, মানে তারটা উপরে উঠবে নিচে নামবে, এই ব্যাপারটা হবে। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি একটাই মাত্র লুপ তৈরি হয়েছে, তাই তো? আচ্ছা, এবার তুমি ভালো করে খেয়াল করে দেখো যে তারটার ভাইব্রেশন যদি খুব ভালো করে দেখা যায়, তাহলে কিন্তু একদম মাঝের বিন্দু যেটা, সেই মাঝের বিন্দুতে কিন্তু অ্যান্টিনোড বা সুস্পন্দ, আমি এন দিয়ে নোড বা নিস্পন্দ বিন্দু প্রকাশ করছি, আর সুস্পন্দ বিন্দুকে এ দ্বারা প্রকাশ করব, এ ফর হচ্ছে অ্যান্টিনোড, ঠিক? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি দুপ্রান্তে দুটো নিস্পন্দ বিন্দু তৈরি হচ্ছে, কখন? যখন তারটা একটা লুপে কাঁপছে, দুপ্রান্তে নিস্পন্দ বিন্দু তৈরি হচ্ছে আর মাঝখানে কিন্তু একটাই সুস্পন্দ বিন্দু তৈরি হচ্ছে, আর কোথাও নিস্পন্দ অবস্থা নেই, বাকি অংশটা কিন্তু কাঁপছে, কোনো না কোনো ভাবে কাঁপছে, সুতরাং সুস্পন্দ বিন্দু নয়। তাহলে এখানে হয়ে গেল একটা সুস্পন্দ বিন্দু, রাইট? এবার আলোচনাটা দেখো কিরকম হচ্ছে। আগের দিন আলোচনা করেছি পরপর দুটো নিস্পন্দ বিন্দু, পরপর একটা নোড আর একটা নোড,
এদের মধ্যে দূরত্ব কত, ল্যামডা বাই টু। একটা অ্যান্টি নোড আর একটা অ্যান্টি নোড, এদের মধ্যে দূরত্ব কত, ল্যামডা বাই টু। আর একটা নোড তার পরবর্তী অ্যান্টি নোড, এদের মধ্যে দূরত্ব হচ্ছে ল্যামডা বাই ফোর। ঠিক আছে, এই জিনিসটা সবসময় মনে রাখবে। ডিস্টেন্স বিটুইন টু কনসিকিউটিভ নোড অর ডিস্টেন্স বিটুইন টু কনসিকিউটিভ অ্যান্টি নোডস, এটা হয়ে যাচ্ছে ল্যামডা বাই টু। আর ডিস্টেন্স বিটুইন ওয়ান নোড অ্যান্ড জাস্ট নেক্সট অ্যান্টি নোড, এটা হয়ে যাচ্ছে ল্যামডা বাই ফোর। তাহলে এখানে ছবিটা ভালো করে দেখো, এখানে একটা নোড, এখানে আরেকটা নোড, এবং এদের মাঝখানে কোনো নোড নেই। দুটো নিষ্পন্দ বিন্দু দু প্রান্তে, মাঝখানে কোনো নিষ্পন্দ বিন্দু নেই। তাহলে এই দুটো হচ্ছে পরপর দুটো নিষ্পন্দ বিন্দু। তাহলে পরপর দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত, ল্যামডা বাই টু। তাহলে আমি বলতে পারি ল্যামডা বাই টু মাস্ট বি ইকুয়াল টু লেংথ অফ দ্য ওয়্যার। ঠিক আছে, তাহলে ছবি থেকে আমি পরিষ্কার বলতে পারি এক্ষেত্রে এল ইকুয়াল টু হয়ে যাবে ল্যামডা ওয়ান বাই টু। আমি ওয়ান নাম দিলাম কারণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের ল্যামডা হবে। তো যখন একটি লুপে কম্পন আমি বললাম ল্যামডা ওয়ান বাই টু, যেখানে ল্যামডা ওয়ান হচ্ছে উৎপন্ন স্থানতরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। এবার তাহলে এখান থেকে বলতে পারি ল্যামডা ওয়ান ইকুয়াল টু টুয়াইস এল। ঠিক, আমি কি আলোচনা করতে চাইছি, আমি চাইছি কম্পনের প্রকৃতি জানতে। কম্পনের প্রকৃতি জানতে গেলে তুমি মনে রাখবে কম্পাঙ্কটা হচ্ছে মোস্ট ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে আমাকে কম্পাঙ্কটা নির্ণয় করতে হবে। কম্পাঙ্ক কিভাবে নির্ণয় করব, তোমরা অলরেডি পড়েছো যে কম্পাঙ্ক ইকুয়াল টু ভি বাই ল্যামডা। ভি ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে এন মানে হচ্ছে ভি বাই ল্যামডা। তাহলে আমার পড়ে থাকছে দেখো এন ওয়ান ইকুয়াল টু ভি বাই টুয়েলভ, ল্যামডা ওয়ান সমান টুয়েলভ। আচ্ছা বলে রাখি, তুমি যেভাবেই তারটাকে কাঁপাও না কেন, এর থেকে কম কম্পাঙ্ক পাওয়া যাবে না। তার মানে এটাকে আমি বলতে পারি মূল সুরের কম্পাঙ্ক। মানে একটা তারকে দুপ্রান্ত আটকে তুমি যেভাবেও কাঁপাও না কেন, তার মূল সুরের কম্পাঙ্ক হয়ে যাবে n1 ইকুয়াল টু v বাই 12। এবং অবভিয়াসলি ভিটা হচ্ছে উৎপন্ন স্থানতরঙ্গের বেগ। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে মনে করি দিই, মূল সুরটাকে কিন্তু বলা হয় প্রথম সমমেল। এটাকে বলা হয় প্রথম সমমেল। তাহলে তোমাকে যদি প্রথম সমমেলের কম্পাঙ্ক নির্ণয় করতে বলে তাও এটা হবে, আর যদি মূল সুরের কম্পাঙ্ক বলে তাহলেও তোমার এটাই হবে। তাহলে একটি লুপে যদি কম্পন হয় তাহলে কি অবস্থা হতে পারে সে সম্পর্কে আমি ধারণা পেলাম। ইয়েস, এবার যদি দুটি লুপে কম্পন হয় তাহলে সেক্ষেত্রে কি রকমের কম্পাঙ্ক হবে সেটা আলোচনা করতে চাইছি। দুটি লুপে কম্পন, তাহলে এতক্ষণ পর্যন্ত হচ্ছিল একটা লুপে কম্পন, মানে একটাই লুপ তৈরি হবে। তাহলে এবার সেকেন্ড ক্ষেত্রে যখন ছবিটা আঁকবো দুটো লুপ তৈরি হবে। তাহলে দুটো লুপ তৈরি হওয়া মানে কি, দেখো আমি ছবিটা আঁকলাম, দুটো লুপ তৈরি হয়েছে। এই একটা লুপ আর এই একটা লুপ, তারটার দৈর্ঘ্য কিন্তু সেম আছে, আমি তারটাকে বাড়াইনি কিন্তু। তারটা যেমন ছিল, যে দূরত্বের মধ্যে আটকানো ছিল, যতটা ছিল সবটা সেম আছে। মানে তুমি বলতে পারো তারের দৈর্ঘ্য পরিবর্তন হয়নি, আমি জাস্ট কোথায় তারটা ধরে টানবো সেটার অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে। আমি এটাকে দুটো লুপে কম্পন করার চেষ্টা করছি। এবার দুটো লুপে কম্পন করতে গিয়ে আমি যা দেখলাম, দুদিকে এনটা কিন্তু ফিক্সড, ওটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। এবার ছবি থেকে পরিষ্কার বুঝতে পারছো এখানে যে বিন্দুটা তৈরি হয়েছে সেটাও কিন্তু একটা নোড। এখানটা কোনোভাবেই ভাইব্রেশন হচ্ছে না, এই দিকের গুলো ভাইব্রেশন হচ্ছে, এই দিকের গুলো ভাইব্রেশন হচ্ছে, কিন্তু এই বিন্দুটার কোনো ভাইব্রেশন নেই। তাহলে ওটাও কিন্তু একটা নিস্পন্দ বিন্দু হবে। তাহলে সুস্পন্দ বিন্দু কোনখানে কোনখানে হবে, অবভিয়াসলি এখানে একটা সুস্পন্দ বিন্দু, আর ছবি থেকে বোঝা যাচ্ছে এটা একটা সুস্পন্দ বিন্দু, এটা একটা সুস্পন্দ বিন্দু। এবার তুমি ক্যালকুলেশনটা ভাবো যে কিভাবে আমি করব। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে গোটা দৈর্ঘ্যটা কত আসছে। এল তো তারের দৈর্ঘ্য, তাই না? এবার এল তো দৈর্ঘ্য, এবার নোড আর অ্যান্টি নোডের হিসাব দিয়ে আমি এই দৈর্ঘ্যটা মাপতে চাইছি। দেখো এই দুটো হচ্ছে পরপর দুটো নোড, আর এই দুটো হচ্ছে পরপর দুটো নোড। তাহলে এই দৈর্ঘ্যটা ল্যামডা বাই টু হবে, আবার এই দৈর্ঘ্যটাও ল্যামডা বাই টু হবে। তাহলে টোটাল দৈর্ঘ্যটা কত হবে, ল্যামডা বাই টু প্লাস ল্যামডা বাই টু। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এক্ষেত্রে উৎপন্ন স্থানতরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা টু। তাহলে এল ইকুয়াল টু পড়ে থাকবে, ছবি থেকে পরিষ্কার, ল্যামডা টু বাই টু, আর এটা উপরে থাকবে ল্যামডা টু বাই টু। তাহলে এটা হয়ে যাচ্ছে সিম্পলি ল্যামডা টু। তাহলে এবার যদি আমি মূল কম্পাঙ্ক এন টু বলি, তাহলে ভি বাই ল্যামডা টু, ভিটা সেম, তাহলে এন টু ইকুয়াল টু পড়ে থাকছে ভি বাই এল। তাহলে এটাকে আমি বলতে পারি এন টু ইকুয়াল টু, আমি এটাকে সাজাই, এটাকে বলতে পারি টু ভি বাই টুয়েলভ। আপত্তি নেই নিশ্চয়ই, দুই দিয়ে গুণ করেছি, দুই দিয়ে ভাগ করেছি,
তাহলে পড়ে থাকছে n2 ইকুয়াল টু টুয়াইস n1। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি এখানে যেটা পেয়েছিলাম এটা হচ্ছে প্রথম উপসুরের কম্পাঙ্ক, এবং প্রথম উপসুরটা হয়ে যাচ্ছে সেকেন্ড হারমোনিক্স, না এটা হচ্ছে ফার্স্ট হারমোনিক, এটা হচ্ছে দ্বিতীয় সমমেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম উপসুরের কম্পাঙ্ক, আর এটা হচ্ছে দ্বিতীয় সমমেল, সেকেন্ড হারমোনিক্স বলা হয়, সেটা হচ্ছে যেহেতু দ্বিগুণ, তাই না? যেহেতু দ্বিগুণ পাচ্ছি বুঝতেই পারছি এটা মূল সুরের থেকে বেশি হবে, মূল সুরের দ্বিগুণ হবে, সেটাই আমি পেলাম। বেশ, তাহলে দুটো লুপে কম্পন হলে কি পাচ্ছি, 2 ইন্টু n1 ফান্ডামেন্টাল নোটের দ্বিগুণ হয়ে যাবে। ঠিক, এবার যদি তিনটে লুপে কম্পন হয়, পরীক্ষায় কিন্তু তিনটে পর্যন্তই দিতে পারে, চারটা দেয় না, তিনটি লুপে কম্পন, তার মানে এখানে তোমার তিনটে লুপ তৈরি হবে। আবার বলছি তারটার দৈর্ঘ্য কিন্তু কোনোভাবে আমি চেঞ্জ করব না, আমি শুধুমাত্র দেখতে চাইবো কম্পনটা নেক্সট হায়ার ফ্রিকোয়েন্সির কম্পাঙ্ক কি হতে পারে। তিনটে লুপ হবে, তাহলে তিন ভাগে মনে মনে ভাগ করে দাও, তিনটে লুপ মানে এই ছিল তোমার তার, তাহলে তিন ভাগে ভাগ করতে গেলে মোটামুটি এরকম হবে, এটা, তাহলে সেক্ষেত্রে এরকম হবে ছবি, ছবি আঁকাটাও এখানে কিন্তু কাজ, ছবিটা কিন্তু পরিষ্কার আঁকতে হবে, তিনটে লুপ যেন পরিষ্কার বোঝা যায়, এবং তারের দৈর্ঘ্য কিন্তু কোনোভাবেই যেন ছোট বড় না হয়। প্রথম ক্ষেত্রে যদি 6 সেন্টিমিটারের তার নাও স্কেল থেকে, সাপোজ আমি বললাম, তাহলে সেকেন্ড ক্ষেত্রেও 6 সেন্টিমিটার, থার্ড ক্ষেত্রেও 6 সেন্টিমিটার, তিনটেই যেন সমান দৈর্ঘ্যের তার ছবিতে থাকে। আচ্ছা, তিনটে লুপ হয়ে গেছে, এখান থেকে পরিষ্কার, তাহলে এখানে একটা নোড হবে, এখানে একটা নোড হবে, এটা অ্যান্টি নোড, এটা অ্যান্টি নোড, এটা অ্যান্টি নোড, দেখে নাও, এটা অ্যান্টি নোড, সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু। এবার যখন আমি তিনটে লুপে কম্পনের কথা বলব, অবভিয়াসলি ল্যামডাটা চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে, কিন্তু শব্দের বেগটা কোনোভাবেই চেঞ্জের প্রশ্ন নেই। বেশ, তাহলে এখানে ভাবা যাক, এই দুটো হচ্ছে দুটো কনসিকিউটিভ নোট, তাহলে এটা ল্যামডা বাই 2, এই দুটো হচ্ছে কনসিকিউটিভ, এটা ল্যামডা বাই 2, এই দুটো হচ্ছে কনসিকিউটিভ, তাহলে এটাও ল্যামডা বাই 2। তাহলে এক্ষেত্রে আমার পুরো থাকবে l ইকুয়াল টু, যদি আমি ল্যামডা 3 বলি, ল্যামডা 3 বাই 2, ল্যামডা 3 বাই 2, ল্যামডা 3 বাই 2, তার মানে এটা পুরো থাকছে 3 ল্যামডা 3 বাই 2, তাহলে ল্যামডা 3 ইকুয়াল টু পুরো থাকছে 12 বাই 3, তাহলে n3 যদি বলি, n3 ইকুয়াল টু v বাই ল্যামডা 3, তাহলে এটা পুরো থাকছে v বাই 12, আর 3টা উপরে চলে যাচ্ছে, তার মানে এটা পুরো থাকছে 3v বাই 12, তার মানে তোমার পুরো থাকছে n3 ইকুয়াল টু 3n1। কি পেলাম, মূল সুরের 3 গুণ, আগেরটা ছিল দুটি লুপে করলে মূল সুরের দ্বিগুণ, তিনটি লুপে করলে মূল সুরের 3 গুণ। এবার তুমি এটাকে কি বলতে পারো, তৃতীয় সমমেল, থার্ড হারমোনিক্স, এটা হয়ে গেল তৃতীয় সমমেল, এবং অবভিয়াসলি এটাকে আমি বলবো দ্বিতীয় উপসুর। প্রথমটাকে মূল সুর বলছি, তাহলে এটা হয়ে যাচ্ছে দ্বিতীয় উপসুর। এই ব্যাপারগুলো একটু খেয়াল রেখো, যেহেতু 3 গুণ, তাহলে তৃতীয় সমমেল, 4 গুণ হলে চতুর্থ সমমেল, তাহলে একটু ভালো করে অ্যানালিসিস করো, মূল সুর ছিল n1, দ্বিতীয় ছিল 2n1, তৃতীয় হচ্ছে 3n1, তার মানে আমি ইভেন গুলোও পাচ্ছি, অড গুলোও পাচ্ছি। পরীক্ষায় এভাবে প্রশ্ন দেবে যে দেখাও একটি টান টান করা তারের আনুভূমিক তারের তির্যক কম্পনে মূল সুরের যুগ্ম অযুগ্ম সকল সমমেলগুলি উৎপন্ন হয়। তো সেটাই আমি দেখালাম, যে প্রথমে প্রথম সমমেল, তারপর দ্বিতীয় সমমেল, তৃতীয় সমমেল, সবগুলোই পাচ্ছি, তিনটে ছবি আঁকবে, তিনটে এই ছোট ছোট প্রমাণ আছে, প্রতিটা দেখাবে, এই লাস্টে কনক্লুশন করবে, অতএব আমি মূল সুরের সবকটা সমমেল বা সকল গুণিতক ইভেন অ্যান্ড অড হারমোনিক সবগুলোই আমি পাচ্ছি। ঠিক আছে, এই গেল তোমার টান টান করা তারের তির্যক কম্পনের প্রকৃতি। আচ্ছা, এবার বলি টান টান করা তারের তির্যক কম্পনের কিছু সূত্র আছে। টান টান করা তারের তির্যক কম্পনের সূত্রাবলী, সূত্রাবলী মানে হচ্ছে কম্পাঙ্ক কোন কোন বিষয়ের উপর কম্পনের সূত্রাবলী। ফর্মুলা অফ ট্রান্সভার্স ভাইব্রেশন ইন আ স্ট্রেচ স্ট্রিং। কি বলছে সূত্রগুলো, সাপোজ তোমার কাছে একটা টান টান করা তার আছে, এই একটা টান টান করা তার, আগের মতোই, তারের ছবি এখানে গুরুত্বপূর্ণ নয়, আমি ধরে নিলাম তারটার দৈর্ঘ্য হচ্ছে l, এবং তারটাকে টি টান দিয়ে রাখা আছে, ঠিক আছে,
তারটার দৈর্ঘ্য L, তারটাকে T টান দিয়ে রাখা আছে। আর কি আমি আরো ধরে নিলাম তারটির একক দৈর্ঘ্যে ভর, মাস পার ইউনিট লেন্থ, তারটির একক দৈর্ঘ্যে ভর সেটা হয়ে যাচ্ছে স্মল m। তো সূত্রগুলো কি বলছে? তিনটে সূত্র আছে। একটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, প্রথম সূত্র, অথবা বলা হয় এটি হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, মানে দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে সেটা বলছে। কি বলছে? যে টান টান করা তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য লেংথ অফ দ্য ওয়্যার। দ্বিতীয় সূত্র কি বলছে? দ্বিতীয় সূত্র হচ্ছে টানের সূত্র, টান, টেনশন, n is proportional to root over t, অর্থাৎ টান টান করা তারের, আনুভূমিকভাবে টান টান করা তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক তারটির টানের বর্গমূলের সমানুপাতিক, তারটির টানের বর্গমূলের সমানুপাতিক। আর একটা হচ্ছে তৃতীয় সূত্র, তিনটে সূত্র আছে, এটাকে বলা হয় ভরের সূত্র। এটা কি বলছে? n proportional to 1 upon root over n, তারটির একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই যে বললাম mটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, অর্থাৎ তারটার মোট ভর যদি ক্যাপিটাল M হয়, তারটার দৈর্ঘ্য যদি L হয়, তাহলে সবসময় মনে রাখবে স্মল m ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল M বাই L। ঠিক আছে? এটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, মাস নয় কিন্তু, ইট ইজ মাস পার ইউনিট লেন্থ। তার কারণ হচ্ছে তারটা যত বেশি দৈর্ঘ্য নেবো তত মাস বাড়বে স্বাভাবিকভাবে, সেই জন্য এখানে কনস্ট্যান্ট ব্যাপার রাখার জন্য একক দৈর্ঘ্যে ভর এই ধরনের একটা কনসেপ্ট আনা হচ্ছে। আচ্ছা, এবার এই তিনটে মেন সূত্রকে আমি যদি একসঙ্গে কম্বাইন করি, তাহলে অবভিয়াসলি আমি লিখতে পারি n প্রপোর্শনাল টু 1 বাই l রুট ওভার t বাই l। তাহলে এখান থেকে একটা কনস্ট্যান্ট আসবে, দেখা গেছে এই কনস্ট্যান্টের মান হচ্ছে হাফ, তাহলে পুরো ফর্মুলাটা হয়ে যাবে 1 বাই 2l রুট ওভার t বাই l। এটা হচ্ছে ফাইনাল ফর্ম। এটা দিয়ে কিন্তু প্রচুর নিউমেরিক্যালস আছে, সুতরাং এই ফর্মুলাটাকে মনে রাখার চেষ্টা করবে। 1/2l রুট ওভার t বাই m, টার্মগুলো খেয়াল রাখো, l টা হচ্ছে তারটির দৈর্ঘ্য, t হচ্ছে তারটির টান, আর m হচ্ছে তারটির একক দৈর্ঘ্যে ভর। এবার এই যে একক দৈর্ঘ্যে ভর বললো, এটাকেও কিন্তু একটু মডিফাই করা যায়। আর যেখানে একটা জিনিস আমি বলে দিই, যে সূত্রে যেমন করো তোমরা, এখানে যখন l এর সঙ্গে ব্যস্তানুপাতিক বলছে তখন কিন্তু t আর m এই দুটো রাশি ধ্রুবক, আবার এখানে যখন t এর সঙ্গে ভ্যারিয়েশন করছে তখন l আর m কিন্তু ধ্রুবক, এখানে যখন m এর সঙ্গে ভ্যারিয়েশন করছে তখন l আর t ধ্রুবক। মানে বলার সময় তুমি বলবে তারটির টান ও একক দৈর্ঘ্যে ভর অপরিবর্তিত থাকলে কম্পাঙ্ক দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, keeping tension and mass per unit length constant, the frequency is inversely proportional to the length of the wire। এইভাবে তুমি তিনটে সূত্র করবে, ফাইনালি যৌগিক ভেদের সূত্র থেকে তুমি এইভাবে নিয়ে আসবে। এবার একক দৈর্ঘ্যের ভরটাকে অনেক সময় নিউমেরিক্যালসে ব্যবহার করে। কিভাবে ব্যবহার করে দেখো, আমি বললাম একক দৈর্ঘ্যের ভর মানে কি? একক দৈর্ঘ্যের ভর মানে হচ্ছে মোট ভর বাই মোট দৈর্ঘ্য, স্বাভাবিক। আচ্ছা, ভরটাকে আমি বলতে পারি আয়তন ইনটু ঘনত্ব, আপত্তি থাকার কথা নয়। ভরটাকে আমি বলতে পারি আয়তন ইনটু ঘনত্ব। এবার যে তারটা থাকে, তারটাকে তুমি যদি একটু ভালো করে অবজার্ভ করো, তারটা কিন্তু ইন জেনারেল একটা চোঙের মতো দেখতে। এটা যদি ব্যাসার্ধ r বলি আর দৈর্ঘ্য যদি l বলি, তাহলে সেক্ষেত্রে আয়তনের জায়গায় আসবে পাই r স্কয়ার l ইনটু রো ডিভাইডেড বাই l। l কেটে যাবে, তাহলে m ইকুয়াল টু করে থাকছে পাই r স্কয়ার রো। এটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভরের রাশিমালা। এবার ওটাকে যদি আমি ফর্মুলায় বসিয়ে দিই, দেখো পড়ে থাকছে n is equal to 1/2l root over t by pi r square রো। তাহলে এখানে আরেকটা ফর্মুলা হয়ে যাচ্ছে, rটাকে যদি স্কয়ার আছে যেহেতু বাইরে বের করে দিলাম, তাহলে 2l r হয়ে গেল, আর এখানে হয়ে যাচ্ছে t বাই রো। তাহলে যদি তোমাকে ব্যাসার্ধের সঙ্গে কম্প্যারিজন দেয়, তাহলে তুমি বলতে পারো n proportional to 1/r provided l constant, t constant, rho constant। অথবা তোমাকে যদি রো এর টার্মে দেয় n proportional to 1 upon rho, কখন? যখন l constant, t constant, r constant। এই সূত্র দুটো তোমাকে পরীক্ষায় লিখতে হবে না, যদি সূত্রাবলী হিসেবে চাই তাহলে তোমাকে সূত্র হিসেবে লিখতে হবে না, কিন্তু ফর্মটা তুমি মনে রেখো, যে কোনো অঙ্কে কিন্তু ব্যাসার্ধ দিয়ে দিল, ব্যাসার্ধ দিয়ে কিন্তু অঙ্ক থাকে, তখন সেক্ষেত্রে এই ফর্মুলাটা আমাকে ব্যবহার করতে হবে। এই গেল তোমার টান টান করা তারে তির্যক কম্পনের সূত্রাবলী। ঠিক আছে,
আচ্ছা এখান থেকে কিন্তু গ্রাফের ভ্যারিয়েশন কিন্তু দিয়ে থাকে। মানে কি, তোমাকে বলে দিল যে সাপোজ n ভার্সেস l গ্রাফটা, n ভার্সেস l, মানে এরকম বললো যে তুমি x অক্ষ বরাবর দৈর্ঘ্য প্লট করো, y অক্ষ বরাবর কম্পাঙ্ক প্লট করো। তো আমি এখান থেকে কি পেয়েছি, n প্রপোর্শনাল টু 1/n। ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে গ্রাফ কেমন হয়, এরকম হবে। এটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালেও আছে, যে টান টান করা তারে তির্যক কম্পনের দৈর্ঘ্যের তারটির দৈর্ঘ্যের সঙ্গে ভ্যারিয়েশন অফ ফ্রিকোয়েন্সি অফ এ স্ট্রেসড ওয়্যার উইথ ইটস লেন্থ, এরকম হবে। আচ্ছা যদি তোমাকে টি এর সঙ্গে ভ্যারিয়েশন দেয়, n ভার্সেস টি, আচ্ছা n ভার্সেস টি দেয় না, n স্কয়ার ভার্সেস টি দেয়, মানে রুট ওভারের ভ্যারিয়েশন তো পাওয়াটা সোজা নয়। আচ্ছা n প্রপোর্শনাল টু রুট টি, তাহলে এখান থেকে আমি বলতে পারি n স্কয়ার প্রপোর্শনাল টু টি, তার মানে কি সরলরৈখিক সম্পর্ক। তার মানে সেক্ষেত্রে n স্কয়ার ভার্সেস টি যদি করি, ইট মাস্ট বি আ স্ট্রেট লাইন। ঠিক আছে। আচ্ছা এর বলি, এখান থেকে নিউমেরিক্যালস থাকে, বিভিন্ন ধরনের নিউমেরিক্যালস থাকে, সেই নিউমেরিক্যালস কিছু আমি আলোচনা করছি। আচ্ছা ফর্মুলা কিন্তু তোমার এটাই, সুতরাং এই ফর্মুলাটা মনে রাখতে পারলেই তুমি অঙ্ক ঠিকঠাক করতে পারবে। খালি এখানে কতগুলো জিনিস বলে দিই, দেখবে কথায় কথায় সনোমিটার বলে একটা যন্ত্রের কথা বারবার উল্লেখ করবে। সনোমিটার দিয়ে তোমাদের প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল রুমে তোমরা দেখে নেবে যে সনোমিটার জিনিসটা কিরকম দেখতে। কোথায় ব্যাপারটা জানতে হবে তোমাকে, দেখো যে তোমার এখানে সনোমিটার মানেও কিন্তু একটা টান টান করা তারই থাকে, একটা টান টান করা তারই থাকে, খালি ভ্যারিয়েশন কোনখানে থাকে। টান টান করা তারটা এখানে আটকানো আছে মনে করো, এই মনে করো আটকানো আছে এদিকটাই, এদিকটাই আটকানো আছে, দুদিকটা একভাবে টেনে দেয় না। এই দিকের যেটা থাকে মানে টানটা ক্যালকুলেশন করার জন্য এখানে একটা কপিকল সিস্টেম করে দেয়, আর তারটা ঝোলানো থাকে, এবং সেখানে নিচে ওজন চাপাবার জায়গা আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সোনোমিটার যন্ত্রের বেসিক ধারণা। বারবার যখন অঙ্ক করবে দেখবে সোনোমিটার যন্ত্রের কথা বলবে। সোনোমিটার মানে কিছুই না, একটা টান টান করা তার, যার এক প্রান্ত রিজিড ভাবে আটকানো আছে, আর অন্য প্রান্তে তুমি এই ভারটাকে চেঞ্জ করার অবস্থা আছে, মানে 20 কেজি 2 কেজি চাপালে 3 কেজি চাপালে, এবার 2 কেজি বা 3 কেজি তোমাকে কি দেবে, 2 কেজি 3 কেজি ওই ব্যাপারটা তোমাকে টান দেবে। তুমি মনে রাখো যত বেশি ওজন চাপাবে তত বেশি টান বাড়বে। তাহলে তুমি মনে রাখবে যে টান কার উপর নির্ভর করবে, ওই যে আমি ওজন চাপাবো তার উপর নির্ভর করবে, কারণ এখানে তোমার এমজি আর কোনো ফোর্স নেই, আর এটা হচ্ছে সুতোর টান, আর এই টানটাই তোমার এখানে আসবে। তাহলে আমি বলতে পারি তারের টান হয়ে যাবে সব ক্ষেত্রে এমজি, মানে যত বেশি ওজনের কথা বলবে তুমি মনে রাখবে টান বাড়বে, এবং অ্যাকর্ডিং টু দ্যাট রিলেশন টি ইকুয়াল টু এমজি, এই রিলেশন অনুসারে সোনোমিটারের টান চেঞ্জ হবে। ঠিক আছে। এরকম অঙ্ক থাকে দেখো, সাধারণত কম্প্যারিজন দেয় বিশেষ করে, যেই তারটার টান এত ওই তারটার টান এত, এই তারটার দৈর্ঘ্য এত ওই তারটার দৈর্ঘ্য এত, বা এই অনুপাতে আছে, তাদের সেক্ষেত্রে কম্পাঙ্কের অনুপাত নির্ণয় করো। তো আমি তোমাকে বলি, এরকম একটা অঙ্ক দিয়েছে, বলছে একটা সনোমিটার তার, তার কম্পাঙ্ক হচ্ছে 320 হার্জ। ঠিক আছে, একটা সনোমিটার তার, তার কম্পাঙ্ক হচ্ছে 320 হার্জ। বেশ, তারের টান 16:25 অনুপাতে বাড়ানো হলে, মানে তারটা প্রথমে একরকম ছিল, পরে আরেকটু চেঞ্জ করব, তাহলে এখানে আমি একটা ছক করে ফেলছি, প্রথম অবস্থান আর দ্বিতীয় অবস্থান, মানে আমি এখানে করলাম প্রথম তার, আর এটা হয়ে গেল দ্বিতীয় তার। আচ্ছা প্রথম তারের অবস্থান কেমন ছিল বলেছে, প্রথমে বলে দিয়েছে কম্পাঙ্ক হচ্ছে কত বললো, কম্পাঙ্ক ইকুয়াল টু 320 হার্জ। তাহলে প্রথম অবস্থায় কম্পাঙ্ক হচ্ছে 320 হার্জ, সেকেন্ড অবস্থায় কম্পাঙ্ক কত এখনো কিছু আমি পাইনি। আচ্ছা কি বলেছে, দৈর্ঘ্য 16:25 এই অনুপাতে বাড়ানো হলো, তার মানে কি প্রথমে যদি দৈর্ঘ্য 16L হয়, দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য হবে 25L। তাহলে আমি বলতে পারি, তাহলে L1 ইকুয়াল টু যদি আমি 16L ধরি, তাহলে L2 ইকুয়াল টু ধরবো 25L। আশা করছি বোঝা গেছে, প্রথম তার দ্বিতীয় তার কম্পারিজন করছি। আচ্ছা এবার বলছে দৈর্ঘ্য পূর্বের দৈর্ঘ্যের, ও তারের টান বলেছে, সরি, তারের টান 16:25 অনুপাতে, তাহলে প্রথম ক্ষেত্রে টান যদি 16T হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে টান হয়ে যাচ্ছে 25 × T। এবার বলেছে কি দৈর্ঘ্য 5 গুণ করা হলো,
পূর্বের দৈর্ঘ্যের 5 গুণ বৃদ্ধি পেলে। তাহলে প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য যদি l হয়, দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য হয়ে যাবে 5l, the length is increased by 5 times। তাহলে এইভাবে হবে। এবার বলছে কি, তাহলে সেক্ষেত্রে তারটির কম্পাঙ্ক কত? সোজা কথায় এনটা জানতে চেয়েছে। দেখো একটাই তার টানটাকে বাড়াচ্ছে বা কমাচ্ছে, তাই না? যেহেতু একটাই তার, তাহলে এক্ষেত্রে আমার তো ফর্মুলা যদি মনে করে দেখো, ফর্মুলা হচ্ছে n ইকুয়াল টু 1/2l রুট ওভার t বাই n। তোমাকে n এর ভ্যারিয়েশন দিয়েছে, তোমাকে l দিয়ে দিয়েছে, t দিয়ে দিয়েছে, কিন্তু m সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তাহলে m টা পাবো কি করে? তো একটা জিনিস এখানে বলি, যেহেতু একটাই তার, প্রথম তার দ্বিতীয় তার বলা ভুল, এখানে প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র এইভাবে বলছি। তার কিন্তু আলাদা করেনি, ফার্স্ট কেস সেকেন্ড কেস, তার কিন্তু একটাই আছে। প্রথমে টান ছিল 16টি, দ্বিতীয় ক্ষেত্রে টানটাকে মানে ওজনটাকে একটু বাড়িয়ে দিয়েছে। তাহলে তার যেহেতু সেম, m তো নির্ভর করছে কার উপর? পাই r স্কয়ার l। তাহলে অ্যাকচুয়াল লেন্থটাও চেঞ্জ হবে না, ব্যাসার্ধটাও এক্ষেত্রে চেঞ্জ হবে নাই ধরে নেব, যেহেতু কিছু বলে দেওয়া নেই, মানে ওইটুকু টান বাড়ালে ব্যাসার্ধ কোনোভাবে চেঞ্জ হয় না। তাহলে আমি বলতে পারি উভয় ক্ষেত্রে m এর মানটা কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমি শুরু করব এটা দিয়ে, n ইকুয়াল টু এটা। এবার যেহেতু n ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারি n প্রপোর্শনাল টু কি হচ্ছে রুট ওভার t বাই l। বাকি টার্মগুলো কনস্ট্যান্ট, 2 তো নেই, m নেই, তাহলে রুট ওভার t বাই l। এবার তোমাকে দুটো অনুপাত করতে হবে, তাহলে n2 বাই n1 দিস ইজ ইকুয়াল টু পড়ে থাকবে রুট ওভার t2 বাই l2, আর এটা পড়ে থাকবে রুট ওভার t1 বাই l1। তার মানে আমি যদি সাজিয়ে নিই, এটা পড়ে থাকছে t2 বাই t1, আর এটা পড়ে থাকছে l1 বাই l2। তাহলে t2 মানে হচ্ছে 25, আর এটা হয়ে যাচ্ছে 16, অনুপাত করলে আমি আর টিটা লিখলাম না, আর l1 বাই l2 এখানে 1 বাই 5, তাহলে এটা পড়ে থাকছে 1/4 নাকি 1/4। তাহলে n2 ইকুয়াল টু পড়ে থাকছে n1 বাই 4, তার মানে এটা হয়ে যাচ্ছে 320 ডিভাইডেড বাই 4, তাহলে এটা হয়ে যাচ্ছে 80 হার্জ। দেখো তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কম্পাঙ্ক কত হবে? কমে যাবে। কেন কমে যাবে? কারণ দৈর্ঘ্যটা 5 গুণ করে দিয়েছি। টান বাড়ালে কি হবে? দৈর্ঘ্যটা বেশি ফ্যাক্টর, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি কম্পাঙ্ক কমে যাবে এবং কম্পাঙ্ক হয়ে যাবে 80 হার্জ। ঠিক আছে, বেশ। এবার চলে যাও সেকেন্ড প্রবলেম। সেকেন্ড প্রবলেমেও এরকম দুটো কম্প্যারিজনের কথা বলা হয়েছে। তাহলে আমি ছকটা রেখে দিলাম, খালি কম্প্যারিজন গুলো বুঝে বুঝে তুমি যদি ছকে এনে দিতে পারো, তাহলে সেক্ষেত্রে গোটা কাজটা তোমার হয়ে যাবে। দেখো আবার আমি প্রথম তার দ্বিতীয় তার এইভাবে করলাম। ও আচ্ছা, দেখে নি আমি কি বলছে। বলছে একই উপাদানে তৈরি দুটি তার কিন্তু বলে দিয়েছে। তাহলে এখানে কিন্তু প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র করছি না, এক্ষেত্রে প্রথম তার, এটা হয়ে গেল দ্বিতীয় তার। কি বলেছে? একই উপাদানে তৈরি। দেখো প্রথমেই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, তাহলে রো 1 সমান যদি রো হয়, তাহলে রো 2 সমান রো। উপাদান মানে হচ্ছে ঘনত্ব সেম। আচ্ছা, দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:3। তাহলে প্রথম তারের দৈর্ঘ্য যদি আমি 2l বলি, দ্বিতীয় তারের দৈর্ঘ্য বলবো 3l, 2:3 বলেছে। ঠিক হলো? বেশ। এবার বলছে এদের ব্যাস সমান। আচ্ছা, ব্যাস সমান, তাহলে r1 সমান যদি r হয়, r2 সমান r, ব্যাস মানে তো ব্যাসার্ধ সমান হবে। r1 সমান r, r2 সমান r। এবার বলেছে ছোট তার দ্বারা সৃষ্ট মূলসুরের কম্পাঙ্ক বড় তারের মূলসুরের কম্পাঙ্কের 1/8 ঊর্ধ্বে। আচ্ছা, বড় তার ছোট তারের একটা ব্যাপার আছে, তাই না? কোনটাকে বড় তার বলবো? যেটা দৈর্ঘ্য বড় সেটা বড় তার। তাহলে কোনটা দৈর্ঘ্য বড়? এটা বড় তার। তাহলে আমি এখানে আরেকটু চেঞ্জ করে দিলাম, এটাকে প্রথম তার দ্বিতীয় তার না বলে এটাকে ছোট তার আর বড় তার করে দিলাম। ঠিক আছে, এবার কি বলছে, আবার লাইনটা পড়ছি। বলছে ছোট তার দ্বারা সৃষ্ট মূল সুরের কম্পাঙ্ক বড় তারের মূল সুরের কম্পাঙ্কের 1/8 ঊর্ধ্বে। 1/8 ঊর্ধ্ব। 1/8 ঊর্ধ্ব মানে হচ্ছে, এটার মানে বোঝায় দ্বিগুণ। 1/8 ঊর্ধ্বে মানে হচ্ছে দ্বিগুণ।
এবার কোনটা কার দ্বিগুণ আরেকবার ভালো করে পড়ে নেওয়া যাক। বলতে ছোট তার দ্বারা সৃষ্ট মূল সুরের কম্পাঙ্ক বড় তার দ্বারা সৃষ্ট মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ। তাহলে বড় তার যদি n কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করে তাহলে ছোট তার 2n কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করবে। এই লাইনটা ভালো করে বুঝতে হবে। প্রথম কথা বলি, এক অষ্টক ঊর্ধ্ব মানে হচ্ছে দ্বিগুণ। আর 2 নম্বর কথা হচ্ছে কে কার থেকে ঊর্ধ্বে সেটা তোমাকে ভালো করে পড়তে হবে। বলছে ছোট তারের কম্পাঙ্কটা ঊর্ধ্বে, তাহলে ছোট তারের কম্পাঙ্কটা দ্বিগুণ। তাহলে ভুল করেও কিন্তু এটাকে n আর এটাকে 2n করবে না, তাহলে ভুল হয়ে যাবে। কে কার দ্বিগুণ সেটা ভালো করে পড়বে। আচ্ছা, এবার বলছে তার দুটির টানের অনুপাত কত, মানে ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট T2 is to T1 বা T1 is to T2। আমি T1 is to T2 ই বললাম, আমাকে T1 is to T2 বার করতে হবে। ঠিক আছে, কঠিন কিছু নয়। একটা জিনিস এখানে খেয়াল করো যে এই দুটো ইনফরমেশন আমাকে কি দিচ্ছে, এই দুটো ইনফরমেশন রো আর আর। এবার আমি একটা জিনিস অলরেডি করে ফেলেছি যে m ইকুয়াল টু পাই আর স্কোয়ার রো। তাহলে r যদি কনস্ট্যান্ট হয়, রো যদি কনস্ট্যান্ট হয়, তাহলে m টাও কনস্ট্যান্ট হবে। মানে তোমাকে সোজাসুজি m টা কনস্ট্যান্ট বলে দেয়নি। তুমি তাহলে প্রথমে লিখে ফেলবে m ইকুয়াল টু পাই আর স্কোয়ার রো ইকুয়াল টু কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট সেটাও ব্র্যাকেটে লিখে দাও, যেহেতু r কমা রো কনস্ট্যান্ট। এবার তুমি ফর্মুলায় চলে এসো, n ইকুয়াল টু দিস। এবার n ইকুয়াল টু দিস বলার পরে যেহেতু m কনস্ট্যান্ট, তাহলে আমি অবশ্যই বলতে পারি n প্রপোর্শনাল টু রুট ওভার t বাই m। তাহলে সরাসরি আমি বলতে পারি n2 বাই n1, বড় বাই ছোটটাই করছি, ইকুয়াল টু, এবার একবারে লিখতে পারি এটা হয়ে যাবে t2 বাই t1। এটা 2টা উপরে আছে, t টা উপরে আছে, তাহলে t2 বাই t1। আচ্ছা, m টা নিচে আছে রুট ওভারের বাইরে, খেয়াল রেখো আবার 2 ব্যস্তানুপাতিক, তাহলে এখানে 2টা নিচে হবে, সরি 2 কেন লিখলাম, m কেন লিখলাম, এটা l হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে l2, এটা হয়ে যাচ্ছে l1। ঠিক আছে, যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে উপরে 2 থাকলে এখানে এখানে নিচে 2 থাকবে ব্যস্তানুপাতিক হলে। আর সমানুপাতিক হলে উপরে 2 হলে উপরে 2, এগুলো নিশ্চয়ই জানো, আবার বলে দিলাম। আচ্ছা, এবার তুমি মানগুলো বসিয়ে দাও। n2 মানে হচ্ছে n, n1 মানে হচ্ছে 2n। খেয়াল রাখবে t2 বাই t1 সাপোজ তোমাকে বার করতে বা t1 বাই t2। আচ্ছা, l1 বাই l2, তাহলে এটা হয়ে যাচ্ছে 2l, এটা হয়ে যাচ্ছে 3l। তাহলে n n যদি কেটে দিই, l l যদি কেটে দিই, তাহলে পড়ে থাকছে t1 বাই t2। এটাকে যদি রুট ওভারই রাখি, উল্টে গেল, তাহলে 2 দুগুণে 4 আর নিচে হয়ে গেল 3। তাহলে t1 বাই t2 হয়ে গেল 16 বাই 9। তাহলে নির্ণয় অনুপাত কত হবে, 16:9। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বা এই ধরনের অঙ্ক পরীক্ষাতে খুব আসে, সুতরাং এগুলো দেখে রাখবে ভালো করে। জটিল কিছু নেই, খুব সহজ সহজ অঙ্ক, একটাই ফর্মুলা, তোমাকে খালি বুঝে বুঝে কম্প্যারিজনটা করে ফেলতে হবে। তাহলে বুঝে বুঝে কম্প্যারিজনটা যদি করে ফেলো, ছোট তার বড় তার, প্রথম তার দ্বিতীয় তার, প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র, যে কোনো রকমের হেড করো, হেড করে জাস্ট প্যারামিটারগুলো লিখে ফেলো কোনটা কি, তাহলেই বাকি অঙ্কটা এমনি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট নেক্সট বলছে 80 সেন্টিমিটার দীর্ঘ একটি তারের টান 5 কেজি ভার। 80 সেন্টিমিটার দীর্ঘ একটি তার। আচ্ছা, একটি তার যখন বলছে, আমি প্রথম তার দ্বিতীয় তার এইভাবেই ছক শুরু করলাম। যদি প্রয়োজন হয় তাহলে আমি ছকটা পরে করব, তোমরা চেষ্টা করলে বোধহয় পেন্সিলে হালকা করে লিখে নিতে পারো। আচ্ছা, কি বলছে 80 সেন্টিমিটার দীর্ঘ, তাহলে প্রথম তারের দৈর্ঘ্য আমি ধরে নিলাম 80 সেন্টিমিটার। আচ্ছা, কি বলেছে 80 সেন্টিমিটার দীর্ঘ একটি তারের টান বলেছে 5 কেজি ভার। তাহলে 5 কেজি ভার। এবার এখানে বলি, তুমি কেজি ভারটাকে নিউটনে কনভার্ট করতেই পারো, কিন্তু এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কনভার্ট করার দরকার নেই, কারণ বলছি সবসময় কম্প্যারিজন, তুলনা, রেশিওতে আসে। সুতরাং দুটোর রেশিও যদি সেম থাকে, দুটোর একক যদি সেম থাকে, তাহলে অযথা একক চেঞ্জ করার কোনো দরকার নেই। তুমি দেখে নেবে t1 t2 দুটোর একক সেম দিয়েছে কিনা। আচ্ছা, এবার কি বলেছে, টান 7.2 কেজি ভার। দ্বিতীয় তত্ত্ব নয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্র হয়ে গেল নাকি। একটি দীর্ঘ তারের টান এত কেজি ভার, টান এত করা হলে, আচ্ছা তাহলে প্রথম তার দ্বিতীয় তার নয়, এটা হয়ে গেল প্রথম ক্ষেত্র, একটাই তার টানটাকে বাড়ানো হচ্ছে। এগুলো একটু দেখে নিও যে দুটো আলাদা তার দিয়েছে না একটাকেই চেঞ্জ করছে।
আচ্ছা, দ্বিতীয় তারের ক্ষেত্রে টান বলেছে 7.2 কেজি ভার। এবার দেখো, যেহেতু দুটোরই একক সেম, আমি অযথা T1 T2 কে নিউটনে কনভার্ট করতে যাব না, কারণ যখনই আমি অনুপাত নেব ওই 980 9.8 দিয়ে যেটা গুণ করবে ভাবছো, সেই 9.8টা এমনিই কেটে যাবে, অযথা গুণ করার কোনো দরকার নেই। আচ্ছা, দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন করলে, তার মানে দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন মানে L2 মাইনাস L1 বা L1 মাইনাস L2 বের করতে হবে। তো প্রথমে L2টা বের করে ফেলি। কিরূপ পরিবর্তন করলে বলছে নিশ্চিত মূল সুরের কম্পাঙ্ক এক অষ্টক ঊর্ধ্বে, আবার এক অষ্টক ঊর্ধ্বে বলেছে। তার মানে এবার এখানে বলেছে প্রথমে যদি n হয়, তাহলে যখন আমি টান 7.2 করলাম তখন যেন এক অষ্টক ঊর্ধ্বে, এক অষ্টক ঊর্ধ্বে মানে সেটা আমাকে রিপ্রেজেন্ট করছে তারের টান। ঠিক, এবার আবার অঙ্কে চলে এসো। একটাই তার, তার টানটাকে বাড়াচ্ছে কমাচ্ছে, তাহলে m ইকুয়াল টু কনস্ট্যান্ট। একটা তার হয়ে গেলে এটা সুবিধা, আমার mটা সরাসরি কনস্ট্যান্ট, তাই না? অথবা তোমাকে mটা কনস্ট্যান্ট করার কথা বলা থাকবে, আর যদি m কনস্ট্যান্ট না থাকে সেই অনুযায়ী চেঞ্জ করা যেতে পারে। তাহলে এই পর্যন্ত সেম, এটা ছিল m কনস্ট্যান্ট, এটা হলো n2/n1। মানগুলো বসিয়ে দাও, তোমাকে L2টা বার করতে হবে, এটা খেয়াল রেখো। আচ্ছা, n2 2n, n1 n, রুট ওভার T2/T1, তাহলে এটা হয়ে গেল 7.2/5। আচ্ছা, L1/L2, L1 হচ্ছে 80, L2টা কত জানি না। আচ্ছা, এবার ক্যালকুলেশন করো, n n কেটে যাচ্ছে, তাহলে L2 ইকুয়াল টু পড়ে থাকছে 40, এই যে 2 দিয়ে কাটলাম 80টাকে, 40 ইনটু, এটা মনে হচ্ছে রুট ওভারটা কাটাকাটি করা যাবে, 72/50 করে দাও। দেখো এখানে তোমার 4 দিয়ে কাটা যাচ্ছে না, তাহলে এটা হয়ে যাচ্ছে 36, আর এটা হয়ে যাচ্ছে 25, তাহলে এটা পড়ে থাকছে দেখো 40 ইনটু 6 এর 5, তাহলে 5 আর 40, 48 সেন্টিমিটার করতে হবে। 48 সেন্টিমিটার করতে হবে, কিন্তু কোশ্চেনে কি চেয়েছে, কতটা কমাতে হবে। তাহলে আগে ছিল কত, 80, তাহলে কত কমাতে হবে, 80 মাইনাস 48, মানে আমি বলতে পারি 32 সেন্টিমিটার দৈর্ঘ্য কমাতে হবে। এটা হবে তোমার ফাইনাল উত্তর। কখনোই 48 এ কিন্তু অঙ্ক থামবে না, তোমাকে বলেছে তারটির দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন করলে কমে যাচ্ছে, তাহলে পরিষ্কার বলতে হবে 32 সেন্টিমিটার কমালে কম্পাঙ্কটা দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, বেশ, যতগুলো অঙ্ক করলাম সবগুলোর ক্ষেত্রে mটা ধ্রুবক ছিল। আচ্ছা, পরবর্তী অঙ্কটা দেখা যাক কি বলছে। পরবর্তী অঙ্কটায় প্রবাবলি mটা ধ্রুবক নেই, পড়া যাক আগে অঙ্কটা কি বলেছে। বলছে একই উপাদানে তৈরি দুটি টান টান করা তার, দুটি টান টান করা তার পরিষ্কার বলে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমার খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, এখানে আমি প্রথম তার আর দ্বিতীয় তার করে দিলাম। আচ্ছা, কি বলছে, দৈর্ঘ্য ব্যাস টান প্রতিটির অনুপাত 1:2, মানে দৈর্ঘ্যের অনুপাত 1:2, টানের অনুপাত 1:2, আর একটা কি বলেছে, ব্যাসার্ধ বলে, ব্যাসার্ধ বা ব্যাস সেটা 1:2। তাহলে খুব ভালো হয়ে গেল যে L1 ইকুয়াল টু যদি L হয়, L2 ইকুয়াল টু 2L। আচ্ছা, T1 ইকুয়াল টু যদি T হয়, T2 ইকুয়াল টু 2T। তাহলে দৈর্ঘ্য হয়ে গেল, টান হয়ে গেল। আচ্ছা, এরপর কি বলছে, ব্যাস। আচ্ছা, ব্যাসের অনুপাত যদি 1:2 হয়, তাহলে ব্যাসার্ধের অনুপাতও কিন্তু 1:2 হবে। তাহলে R2 ইকুয়াল টু 2R। দেখো সবগুলোই বলেছে 1:2। আচ্ছা, এখানে দেখো ব্যাসার্ধ কিন্তু সমান নয়, তাহলে ব্যাসার্ধ যদি সমান না হয়, তাহলে m হচ্ছে পাই r স্কয়ার রো, তাহলে কিন্তু mটা এক্ষেত্রে কনস্ট্যান্ট হবে না। আচ্ছা, এবার কি বলছে, প্রথম তার থেকে 200 হার্জ কম্পাঙ্কের মূল সুর হলে দ্বিতীয় তারের মূল সুরের কম্পাঙ্ক কত। তাহলে n1 সমান বলে দিয়েছে 200, তোমাকে বলেছে n2 সমান কত। দেখো খুব সিম্পল একটা অঙ্ক, তোমাকে খালি বুঝে বুঝে ব্যাপারগুলো করতে হবে। আরেকটা জিনিস প্রথমেই বলেছে, যেটা করলাম না, একই উপাদানের, তাহলে রো 1 সমান যদি রো হয়, তাহলে রো 2 সমানও কিন্তু রো, এই দুটো থেকে কিন্তু তুমি m পাবে। ঠিক, তাহলে প্রথমে এগুলো সব দেওয়া আছে, এখান থেকে শুরু করব, এখানে থামলে হবে না, আমাকে m এর এক্সপ্রেশনটা আনতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে, বলে দেবে পাশে যে m ইকুয়াল টু পাই আর স্কয়ার রো, যেখানে রোটা হচ্ছে ঘনত্ব। তাহলে ফাইনাল ফর্মুলা হয়ে যাচ্ছে 2lr রুট ওভার t বাই পাই রো। আচ্ছা, কোনটা কোনটা ধ্রুবক, দুই তো ধ্রুবক, ওটা নিয়ে বলার কিছু নেই, পাইটা ধ্রুবক, রোটা ধ্রুবক। তাহলে ফাইনালি আমি পাচ্ছি n প্রপোর্শনাল টু রুট ওভার t l r।
তাহলে এবার n2 বাই n1, তুমি চাইলে একবার লিখে নিতে পারো, আর যারা বুঝতে পারছো একবারই করতে পারো। L2 R2 T1 L1 R1, ঠিক আছে? তাহলে আমার এবার মানগুলো বসিয়ে দাও। আমার পড়ে থাকছে n2, n1 হচ্ছে 200। আচ্ছা, এখানে পড়ে থাকছে, আমি আরেকবার লিখছি, T2 বাই T1, L1 R1 উপরে চলে গেল, আর এখানে পড়ে থাকছে L2 R2, T2 বাই T1 তাহলে 2 বাই 1, L1 বাই L2 L বাই 2L মানে 1 বাই 2, R1 বাই R2 R বাই 2R। তাহলে এখানে তোমার পড়ে থাকছে 4, আর উপরে পড়ে থাকছে √2, তাহলে n2 ইকুয়াল টু 200 বাই 4, এখানে পড়ে থাকছে √2, তার মানে পড়ে থাকছে 50 √2। তাহলে দ্বিতীয় তারের মূল সুরের কম্পাঙ্ক হয়ে যাবে 50 √2। এবার 50 √2 মানে হচ্ছে 1.414, করলে ওই 70 এর কাছাকাছি কিছু একটা মান আসবে। তাহলে আজকে এই ভিডিওতে যাবতীয় আলোচনা কিন্তু টান টান করা তার নিয়ে। টান টান করা তার, সেখানে কিরকম ভাবে কম্পন হয়, একটা লুপে কম্পন, দুটো লুপে কম্পন, তিনটে লুপে কম্পন, তার ফ্রিকোয়েন্সি কেমন। আমরা দেখলাম যে ইভেন অড সব মাল্টিপল, হারমোনিক্সের সব মাল্টিপলগুলোই পাচ্ছি। তারপর আমরা দেখলাম যে টান টান করা তারের যেটা সূত্র, সেটাকে পড়লাম, সেটার রাশিমালা নির্ণয় করলাম, এবং সেটা সম্পর্কে বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করলাম।